ছবি আপনাদের দেখাই, হিয়ারিং এর প্রতিবাদে রেল অবরোধ। এই ছবিটা দেখছেন বর্ধমান স্টেশন, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একেবারে রেল লাইনে শুয়ে হিয়ারিং এর প্রতিবাদ, জাতীয় পতাকা হাতে রেল অবরোধ। দেখুন, দেখাচ্ছি সেই ছবি। এখন ঠিক কি অবস্থা, কি পরিস্থিতি? 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনাদের দেখাচ্ছি। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কোথা থেকে কখন সূত্রপাত এই ঘটনার? কারণ হিয়ারিং এর প্রতিবাদ জানাচ্ছেন তারা, এখন কি সিচুয়েশন? সোনিয়া, তুমি যেমনটি বলছিলে, দেখো যে একেবারে তুলকালাম কাণ্ড বর্ধমান রেল স্টেশনে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। প্রথমে আমরা দেখলাম যে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে একেবারে প্ল্যাটফর্মে তুমুল বিক্ষোভ দেখালো। এরপরে তারা রেল লাইনে নেমে পড়ে এবং রেল লাইনে নেমে পড়ে তারা অবরোধ সৃষ্টি করে। 1 নম্বর এবং 2 নম্বর লাইনে তারা শুয়ে পড়ে, পর্যন্ত শুয়ে পড়ে তার প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য যে এই শুনানির নামে হয়রান করা হচ্ছে বাসিন্দাদের, হাজারে হাজারে বাসিন্দাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে তুচ্ছ কারণে, এবং এর ফলে সাধারণ মানুষ চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। এইসব বন্ধ করতে হবে এবং এরই দাবিতে মূলত এই অবরোধ তৈরি করে দ্বারা এই অবরোধ করা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। এরপর আরপিএফ এবং জিআরপির মধ্যস্থতায় এই অবরোধ করে এক উঠে যায়। তারপরে স্টেশনের বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে সাধারণ মানুষের তরফে। তারা রাজনৈতিক কোনো পরিচয় সামনে আনছেন না, তারা জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন এবং রেল পুলিশ এবং আরপিএফ। বিক্ষোভকারীরা কি বলছেন দেখি, তাদের কাছ থেকে শুনি। যারা এসআর নিয়ে হয়রানি হচ্ছে, বারবার একটার পর একটা নোটিশ আসছে, নোটিশে যাচ্ছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা বসে থাকছে। সেই সমস্ত মানুষ যারা হয়রান হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ আজকে কেন্দ্র সরকারের যে সেখানে এসে তারা আন্দোলন করতে এসেছিল। সেই কারণে কি রেল অবরোধ? সেই কারণেই তারা এখানে প্রতিবাদ করতে এসেছে। আর হিয়ারিং প্রতিবাদে বর্ধমানে পথ অবরোধ, রেল অবরোধ দেখছিলাম, রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর এবার যে ছবি দেখাচ্ছি, পথ অবরোধ বর্ধমান থেকে বোলপুর 114 নম্বর জাতীয় সড়ক অবরোধ, জাতীয় পতাকা হাতে এখানেও বিক্ষোভ ভোটারদের। শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, একদিকে এই ছবি দেখছিলাম, আসবো তোমার কাছে, তবে তার আগে আরো একবার এই ছবিটা দেখাই। দেখুন কি সিচুয়েশন। নির্বাচন কমিশনের মেয়েকে আমরা মানছি না, মানবো না। নির্বাচন কমিশন হায় হায়। এখন ঠিক কি অবস্থা? এই অবরোধ কি এখনো পর্যন্ত চলছে নাকি উঠে গেছে? আরো বিস্তারিত জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের আউসগ্রাম ব্লকের বিল্লগ্রাম অঞ্চলের বড়া চৌমাথা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং এই অবরোধে অংশ নেন ভাতার ব্লকের সাহেবগঞ্জ 2 অঞ্চলের ভোলদা, আইমাপাড়া সহ সংখ্যালঘু অধ্যুষিত একাধিক গ্রামের বাসিন্দারা। 1 ঘন্টার উপর অবরোধ চলে এবং এই যে অবরোধ, জাতীয় সড়ক অবরোধের ফলে দুদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, বহু যাত্রী আটকে পড়ে। ঘন্টা খানেক অবরোধ চলে। গ্রামবাসীদের বক্তব্য যে একদম তুচ্ছ কারণে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে শুনানিতে এবং হাজারে হাজারে বাসিন্দাকে শুনানিতে ডাকা হচ্ছে। এরই প্রতিবাদে এই যে হয়রান করা হচ্ছে তাদের, এই অভিযোগ তুলেই তারা অবরোধে সামিল হন এবং তারা বলছেন তারা আতঙ্কিত। তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা অভিপ্রায় নিয়ে এই অবরোধ এই শুনানিতে ডাকা হচ্ছে। তারই প্রতিবাদে তারা অবরোধ করেছে এবং এই অবরোধ পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়েছে। এখন অবরোধ উঠেছে, কিন্তু এখনো যান চলাচল একেবারে যে স্বাভাবিক সে কথা বলা যাচ্ছে না, কারণ যাতে বিশাল যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নির্বাচন কমিশন এসআইআর এর নামে বৈধ ভোটারদেরকে বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করে তারা বিজেপির দালালিগিরি করছে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের এই দাবি, বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? আর আমাদের যেহেতু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে এসে এখানে করা হয়।
মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী, হ্যাঁ তিনি এ রাজ্যের ভোটার, ঠিকই শুনছেন, এই ঘটনাই ঘটেছে। আর একেবারে ছবি সহ তথ্য প্রকাশ করে তৃণমূল এটা দাবি করেছে। দেখুন, তথ্য সহ ছবি প্রকাশ করা হয়েছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, মহারাষ্ট্রের বাসিন্দা, বীরভূমের ভোটার লিস্টে কিভাবে উজ্জ্বলা বুরঙ্গুলে তিনি মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী আর এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে তার নাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? মহারাষ্ট্রের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন ইনি। আর এই নিয়ে তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলছে তৃণমূল। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে ছবি সহ তথ্য প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, কিন্তু মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী এ রাজ্যের ভোটার, কিভাবে সম্ভব? দেখো, কিভাবে সম্ভব সেটার উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবে, কিন্তু এটা যে হয়েছে সেই সংক্রান্ত তথ্য এবং ছবি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে 2025-এর ফেব্রুয়ারি মাসে তারা যে অভিযোগ তুলেছিলেন, তাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা থেকে যে অভিযোগ করেছিলেন যে এই রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভিন রাজ্যের যারা বাসিন্দারা রয়েছেন তাদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। নাসিকের এই ঘটনার ক্ষেত্রে তারা সেই প্রসঙ্গের কথাই তারা উল্লেখ করলেন এবং শুধুমাত্র অভিযোগ করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি। একই সঙ্গে ওই ব্যক্তির বিভিন্ন পরিচয়, তিনি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে সেই সংক্রান্ত ছবি এবং তার মহারাষ্ট্রের নাসিকে তার যেখানে ভোটার কার্ডের ছিল সেই সংক্রান্ত বিভিন্ন ডিটেলস, সেগুলো তারা বার করেছেন এবং এই বিষয় নিয়ে কমিশনের কাছে তারা সুনির্দিষ্টভাবে তারা অভিযোগও করেছেন। আমরা কি দেখেছিলাম, 2025-এর শুরু থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বলা হচ্ছিল যে তাদের কাছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নথি এসে পৌঁছচ্ছে এবং সেই নথিতে উল্লেখিত থাকছে কি যে যারা ভিন রাজ্যের যারা বাসিন্দা তাদেরকে আস্তে আস্তে এই রাজ্যের ভোটার তালিকাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের অন্য রাজ্যেতেও তাদের ভোটার তালিকাতে নাম রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী সময় বলা হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না এবং তারা গোটা বিষয়টি সম্পর্কে স্বচ্ছতার সঙ্গে তারা দেখাশোনা করছে। কিন্তু দুবরাজপুরের এই ঘটনাকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য যে ঠিক 1 বছর আগে তারা যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা সত্য এবং এটাই হচ্ছে তার প্রমাণস্বরূপ। এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানানোর পর এখন কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা এবং যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে তার প্রেক্ষিতে একই সঙ্গে বিজেপি এবং কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। বেশ আবির। আর অপরদিকে জানার চেষ্টা করব, সুপ্রতিমও রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিমের কাছ থেকেও জানবো। সুপ্রতিম, এসআইআর ফর্ম ফিল আপ করে তো জমাও দিয়েছেন এই উজ্জ্বলা দেবী। একদমই, দেখো এই যে উজ্জ্বলা বরঙ্গুলে যার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের তার যে ভোটার তালিকা, যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে তার নাম রয়েছে। যদিও তিনি 16 নম্বর ওয়ার্ডে থাকেন, তিনি আর তার স্বামী। এবং আমরা এটা জানতে পেরেছি যে 18 বছর আগে তারা মহারাষ্ট্র থেকে এই দুবরাজপুরে এসেছিল এবং তার স্বামী হচ্ছে সোনার কারিগর এবং এই 16 নম্বর ওয়ার্ডেই থাকে। তারা এর আগে পুরসভার ভোটও দিয়েছেন এবং এই যে হঠাৎ করে এই যে খসড়া তালিকার যে প্রকাশ হয়েছে সেখানে তিনি এনুমারেশন ফর্ম সেটাও জমা করেছিলেন, কিন্তু তারপরে যে খসড়া তালিকা সেখানে তার নামে বেরিয়েছে। এখন অভিযোগ পাওয়ার পর যে ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ফেসবুকে, তারপরেই কিন্তু আজকে ওই এলাকার যে বিএলও সে কিন্তু গিয়েছিল তাদের বাড়িতে সেই এনুমারেশনের ফর্মের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস ধরে এবং সেখানে গিয়ে তার স্বামী রয়েছে, তার স্বামীর সঙ্গে কথা হয়েছে এবং তার স্বামী জানিয়েছেন যে উজ্জ্বলা বরঙ্গুলে এখন মহারাষ্ট্রে আছেন এবং তিনি কিন্তু বিজেপির প্রার্থী সেখানে। এবং তার স্বামী জানিয়েছেন যে তারা অনেকদিন আগেই সেখানে এসেছিল, তবে তারা যেটা জানিয়েছেন যে এটা তারা ভুল করে ফিল আপ করেছেন, তারা কিন্তু মহারাষ্ট্রের ভোটার তালিকাতেই থাকতে চান এবং সেই কারণেই কিন্তু তারা চান যে তাদের নাম যেন এখান থেকে বাদ দেওয়া হয়। তবে বিএলও তরফে সমস্ত তথ্য, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেওয়া হয়েছে, সেগুলো সমস্ত নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই দেখান যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। কিন্তু সুপ্রতিম, একটা বিষয় একটু জানতে চাইবো আর একটু ক্লিয়ার করার জন্য, তিনি যদি মহারাষ্ট্রে থাকতে চান তাহলে এখানে এসআইআর ফর্ম ফিল আপ করার কারণ কি? দেখো, যেটা তৃণমূলের তরফে যেটা অভিযোগ করা হয়েছে যে এরকমভাবে অন্য জায়গার বাসিন্দা, অন্য রাজ্যের বাসিন্দা তাদেরকে ঢুকিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের জন্যই কিন্তু এই এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছিল, এনুমারেশনের ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং তার যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাতেও তার নাম উঠেছে। এখন ব্যাপারটা জানাজানি হওয়াতেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে তারা শোরগোল ফেলেছে। যদিও বিজেপির যে সেখানকার যে দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক রয়েছে অনুপ সাহা, তার সঙ্গেও কথা বলেছি আমরা এবং তিনি যেটা জানিয়েছেন যে
এটা কিন্তু একটা অপরাধ, এইভাবে কোনো জায়গাতেই নাম থাকতে পারে না, তারাও কিন্তু নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করেছে। বেশ, এই উজ্জ্বলা দেবীর স্বামী তিনি কি বলছেন, তার কি বক্তব্য দেখি। তো আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন। কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, ভুল করে হয়ে গিয়েছে। জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না না না, দু জায়গাতে কেন থাকবো, এক জায়গাতে থাকবো। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। আর ছবি সহ যখন তৃণমূল এই তথ্য প্রকাশ করে, খতিয়ে দেখতে মহিলার বাড়িতে বিএলও পৌঁছে যান। 94 পার্টির আমাদের একজন ভোটার আছে, তার বাড়িতে এসেছিলাম। তো ওনার একটা এনকোয়ারি আছে, আমরা এনকোয়ারি করতে এসেছিলাম। কি নাম যার কাছে এসেছিলাম? উজ্জ্বলা আপ্পা ব্রুঙ্গে ওনার নাম। ওনার আমাদের পার্টির উনি ভোটার। উনি কোথায় থাকেন অ্যাকচুয়ালি, ওনার বাসিন্দা কোথাকার? সেটা আমার জানা নেই ঠিক। উনি তো এখান থেকেই ফর্ম ফিল আপ করেছেন, এখানে আমি জানি যে ইনি এখানে থাকেন। আর এ নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। হঠাৎ আমরা দেখলাম যে উজ্জ্বলা বুরুঙ্গেলে নামক এক মহিলা, তিনি ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট। সেই মহিলা এখানে এসআইআরের পক্ষেই দেখলাম যে এখানে এনামোরেশন ফর্ম ফিল আপ করেছেন, নিজের নাম তোলার জন্য এখানে দরখাস্ত করেছেন। ভেবেছিলেন যে এটা ওনাদের জেতা সিট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। এ তো একদম অন্যায় এবং বেআইনি। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। 2021 সালেও মানুষ সমর্থন করেছে, আর 2026 সালেও মানুষ সমর্থন করবে। তাই তৃণমূলের এই ভিত্তিহীন কথার কোনো যুক্তি নেই। ফিরলাম ব্রেকের পর। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানান সুভাষজিরা মরে না, যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন,
অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। আক্রমণ হবে রাজনৈতিক, ব্যক্তিগত নয়। এবার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, নয়া কৌশল বিজেপির। বিজেপির লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইতি টানা, কিন্তু তা করতে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মমতাকে। এটাই এবার পদ্ম শিবিরের কৌশল। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিজেপি। এর বদলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগগুলি তুলে ধরতে চাইছে তারা। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কি কি কাজ করবে সেসব প্রচারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্ম শিবির। কারণ তারা বিশ্লেষণ করে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করায় লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। তো সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। 5 বছর আগে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বারবার এ রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। দিদি, দিদি, ও দিদি, अरे दीदी, 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 आप सुनती भी नहीं हो। दीदी, ओ दीदी। বিজেপির অনেকেই মনে করেন 21-এর ভোটের সময় মমতাকে তাদের দলের কোনো নেতা যেভাবে নিশানা করেছিলেন তাতে হিতে বিপরীত হয়। বাংলার অনেক ভোটারই এসব ভালোভাবে নেননি। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা ঢেলে ভোট দেন মমতাকে। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এবার তাই রণকৌশল বদল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ নয়, আক্রমণ হবে রাজনৈতিক। আর তার সঙ্গে থাকবে ডাবল ইঞ্জিনের সরকার হলে কি কি উন্নয়ন হবে তার প্রচার। নিউজ 18 বাংলা। আর আজ থেকে মেট্রোয় রিটার্ন টিকিট পাওয়া যাবে। হ্যাঁ, বহু বছর পর আবারও রিটার্ন টিকিট ফিরলো। আবিরের কাছ থেকে আরো ডিটেইল আপডেট নেব এই বিষয়ে। আবির, স্ট্রিপ টিকিট যখন শেষ হলো, টোকেন শুরু হলো, তখন রিটার্ন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার কিভাবে রিটার্ন জার্নির টিকিট পাওয়া যাবে? 2011 সালে 30শে জুলাই কলকাতা মেট্রো তাদের আগের যে টিকিট ছিল সেটাকে তারা বদল করে এবং টোকেন চালু করে, এবং টোকেন চালু করার সাথে সাথে রিটার্ন টিকিট বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় কোভিড পরিস্থিতি যখন ছিল তখন আলোচনা হয়েছিল যে রিটার্ন টিকিটকে ফিরিয়ে নিয়ে আসা হোক। তবে যে ব্যবস্থা প্রযুক্তিগত দিক থেকে ক্রিজ করে সেক্ষেত্রে ফিরিয়ে আনতে পারা যায়নি। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে দেখতে পাওয়া গেছে যে স্মার্ট কার্ড প্রচলিত হলেও সপ্তাহতে যে কাজের দিনগুলো রয়েছে সেখানে আনুমানিক 30% যাত্রী তারা রোজকার যে তারা ট্রাভেল করছেন তারা রিটার্ন টিকিটের দিকে ঝুঁকছেন এবং তারা একই স্টেশন থেকে যাতায়াতটা করেন। ফলে রিটার্ন টিকিট চালু করায় যারা কাউন্টারমুখী যারা যাত্রীরা রয়েছেন তাদের লাইনম্যান যেমন দেওয়ার সংখ্যাটা কমবে, তেমনি অনেকটা সহজ হয়ে যাবে যাতায়াত করা এবং সময় ব্যয়ও বন্ধ হবে। এমনকি খুচরো নিয়েও সমস্যায় পড়তে হচ্ছিল মেট্রো কাউন্টারগুলোতে, সেটাও মিটবে। যে কিউআর কোড ভিত্তিক যে কাগজের টিকিট সেখানেই রিটার্ন টিকিট চালু করে দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে, এবং মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে তারা আগামী কয়েকদিন গোটা পরিস্থিতি সম্পর্কে দেখতে চান, যেটা মানুষ কিভাবে নিচ্ছে, যাত্রীরা কিভাবে নিচ্ছে, তারপর পাকাপাকিভাবে তারা জানিয়ে দেবেন যে সম্পূর্ণভাবে যে রিটার্ন টিকিটটাকে নিয়ে আসতে পারা যাবে। তবে আজকে এখনো পর্যন্ত কিউআর টিকিটে যেটা দেখতেও পাওয়া গিয়েছে যে দেওয়া হচ্ছে, তবে একই সঙ্গে তারা বলে রাখছেন যে যদি কোনো কারণে কিউআর সমস্যা করে তাহলে তখন তাদের পক্ষে কিছু করার থাকবে না। ফলে প্রযুক্তিগত বিভ্রাটগুলিকে কাটিয়ে পরীক্ষামূলকভাবে আজকে থেকে তারা রিটার্ন টিকিটের ব্যবস্থা চালু করলেন। বেশ আবির।